জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি বলেছি 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে, তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস করাবো আমার ইউটিউবে। ক্লাস করার সঙ্গে সঙ্গে তোমাদের কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে ভালো করে লিখলে পুরো মার্কস পাওয়া যায় সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ভূগোলে যে মরু সম্প্রসারণের কারণ ভাগ আছে প্রথম অধ্যায়ের শেষের দিকে, সেই মরু সম্প্রসারণের কারণ এবং সেগুলো প্রতিরোধের উপায় কী কী আছে, সারা পৃথিবীতে কোন মরুভূমি কতটা সম্প্রসারিত হয়েছে সে সংক্রান্ত বিষয় সম্পর্কে এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে যদি বলি যে মরু সম্প্রসারণের কারণ বা মরুভূমিটা কেন বড় হচ্ছে পৃথিবীর। মরুভূমি মানে এখানে মনে রাখবে শুষ্ক মরুভূমি, বালিময় মরুভূমি। মরুভূমি মানে এই নয় যে শুধুমাত্র বালিময় মরুভূমি। ভারতের যদি মরুভূমির কথা বলি, ভারতের শীতল মরুভূমির নাম লাদাখ, ভারতের সাদা মরুভূমির নাম কচ্ছের রণ এবং ভারতের উষ্ণ মরুভূমির নাম রাজস্থানের থর। তাই মরুভূমি বলতে কোনো সময় মনে ভাববে না যে শুধুমাত্র বালি থাকবে সেখানে। মরুভূমি বলতে বোঝায় যে ভূমিভাগটা মানুষের তেমন কাজে ব্যবহার হচ্ছে না, ফেলনা আছে, সেটাকেই বলা হয় মরুভূমি। ঠিক আছে, তাই ভারতের শীতল মরুভূমি লাদাখ। সাদা মরুভূমি কেন বলছে কচ্ছের রণকে? কারণ সেখানে সমুদ্রের জল এসে লবণ জমা হয়, তাই সাদা হয়ে যায়, তাই সেটাকে বলা হয় সাদা মরুভূমি। আর ভারতের উষ্ণ মরুভূমির নাম, বালিময় মরুভূমির নাম রাজস্থানের থর। এবার মনে রাখবে যে পৃথিবীতে যে জলবায়ু পরিবর্তন অনেকটা হয়েছে। এবার আমাদের যদি কার্যকলাপকে নিয়ন্ত্রণ না করি, ভবিষ্যতে আরও জলবায়ু পরিবর্তন হবে। এবার জলবায়ু পরিবর্তন যদি হয়, পৃথিবীর যে উষ্ণ মরুভূমিগুলো আছে সেইগুলোতে কী হবে? বালি আরও শুষ্ক হবে, উষ্ণতা আরও বাড়বে এবং মরুভূমির যে বালি রাশি আছে সেইগুলো উড়ে গিয়ে আরও এলাকা ছড়াবে এবং পৃথিবীর যে মরুভূমি আছে সেগুলো আরও বড় হবে। তাই আমাদের সবথেকে বড় একটা কনসার্নিং বিষয় কি? যে জলবায়ু পরিবর্তন, এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত কি? যে মরুভূমি প্রসারণ হচ্ছে। এবার মরু প্রসারণের যদি প্রাকৃতিক কারণ বলি, প্রাকৃতিক কারণ 1 জলবায়ু পরিবর্তন, 2 খরার যে বৃদ্ধি হচ্ছে, খরা বৃদ্ধি হচ্ছে, আর 3 নম্বর কি? ভূমিক্ষয় বৃদ্ধি হচ্ছে। এবার জলবায়ু পরিবর্তন মানে তোমরা সবাই পড়েছ যে পৃথিবীতে যে জীবাশ্ম জ্বালানি দহন আছে সে দহনের মাত্রা শিল্প বিপ্লবের পরে আরও অনেক বেড়েছে, যার ফলে পৃথিবীর উষ্ণতা 1.5 ডিগ্রি প্রায় বেড়েছে। যেখানে বৃষ্টিপাত হতো ঠিকঠাক স্বাভাবিকভাবে, সেখানে কিছুটা কম হচ্ছে। এই কারণে পৃথিবীর উষ্ণতাও বেড়েছে, যার ফলে মরুভূমিতে যে বালুরাশি আছে সেগুলো আরও শুষ্ক হয়ে, রুক্ষ হয়ে, আরও বায়ু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে। তাই মরুভূমিতে বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস গ্যাসগুলো বৃদ্ধির জন্য, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এই গ্যাসগুলোকে গ্রিনহাউস গ্যাস বলে। এই গ্যাসগুলোর জন্য এবং পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য মরুভূমি প্রসার হচ্ছে। এটা হলো 1 নম্বর জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক কারণ। 2 নম্বর কি? খরা বৃদ্ধি। এবার আমাদের দেখলে তোমরা বুঝতে পারবে যে ঋতুতে যতটা বৃষ্টিপাত হওয়ার কথা সেই ঋতুতে ততটা হচ্ছে না। এবার বৃষ্টিপাত কম হওয়ার জন্য মরুপ্রান্তীয় যে অঞ্চলগুলো আছে সেগুলোতে শুষ্ক এবং প্রায় শুষ্ক অঞ্চলগুলো দীর্ঘদিন খরার প্রকোপ থাকছে। এবার খরার প্রকোপ থাকলে সেখানে কী হবে? মাটি আলগা হয়ে যাবে, মাটি ফেটে যাবে। সেই মাটি আলগা এবং ফেটে গিয়ে বায়ুর আঘাতে সেই মাটিগুলো কি হচ্ছে? আরও উড়ে যাচ্ছে, অর্থাৎ মরুভূমি প্রসার বাড়াচ্ছে, ফেটে আলগা হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে? মরুভূমির প্রসার হচ্ছে। 3 নম্বর কি? প্রাকৃতিক কারণ, ভূমিক্ষয় বৃদ্ধি। এবার ভূমিক্ষয় বৃদ্ধি বলতে বোঝাচ্ছে যে পৃথিবীর কোনো জায়গায়, যে মরু অঞ্চলের কাছাকাছি জায়গায় হঠাৎ বৃষ্টি হচ্ছে অনেক,
আবার অনেক দিন ধরে শুষ্ক ঋতু থাকছে, যার ফলে কি হচ্ছে, শুষ্ক ঋতু থাকার জন্য বায়ুর আঘাতে বালি উড়ে যাচ্ছে পার্শ্ববর্তী অঞ্চলে, এবং হঠাৎ বৃষ্টির ফলে কি হচ্ছে, সেই বালি রাশিগুলো জলের সঙ্গে মিশে আরও স্থানীয় যে চাষের জমিগুলো আছে সেইগুলোতে চলে আসছে, যার ফলে কি হচ্ছে, মরুভূমির প্রসার হচ্ছে। এই কটা হলো কি মরু প্রসারণের প্রাকৃতিক কারণ। এবার আর্থসামাজিক কারণ যদি দেখো, মানে মানুষের দ্বারা কিভাবে মরু প্রসারণ হচ্ছে। 1 নম্বর কি, ত্রুটিপূর্ণ কৃষিকাজ। প্রায় শুষ্ক অঞ্চলে ত্রুটিপূর্ণ কৃষিকাজে কী হবে, প্রায় শুষ্ক অঞ্চলে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করার ফলে, প্রচুর পরিমাণে জলসেচ করার ফলে মাটির লবণতা বাড়ছে এবং মাটি একটা সময় চাষযোগ্য আর থাকছে না, মানুষ সেই জমি ফেলে রাখছে, আর সেটা ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হচ্ছে। অর্থাৎ মানুষ অব্যবহার্য জমিগুলোই বালুরাশি এসে জমা হতে হতে এবং জলসেচের ফলে লবণাক্ত বাড়ার সঙ্গে সঙ্গেই সেইগুলো কি হচ্ছে, মরুভূমিতে পরিণত হচ্ছে। এটা কি হলো, আর্থসামাজিক বা মানুষের তৈরি, মানুষের দ্বারা সৃষ্ট একটা কারণ কি, ত্রুটিপূর্ণ কৃষিকাজ। আর 2 নম্বর আর্থসামাজিক কারণ হবে কি, বৃক্ষছেদন। আমরা জানি সবাই যে বৃক্ষছেদন যদি করা হয়, গাছ কাটা হয়, মানুষ যথেচ্ছভাবে অরণ্য ধ্বংস করে চাষের জমি বাড়াচ্ছে, অরণ্য কেটে বসত বাড়ি বাড়াচ্ছে, তারপরে অরণ্য কেটে রাস্তাঘাট তৈরি করে। এর ফলে কি হচ্ছে, অরণ্যের পরিমাণ কমছে, অরণ্যের পরিমাণ কমলে বাষ্পমোচন কমবে, বাষ্পমোচন কমলে বৃষ্টির পরিমাণ কমবে, আবার অরণ্যের পরিমাণ কমলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়বে, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই সমস্ত ক্ষতিকারক যে গ্রিনহাউস গ্যাসগুলো আছে সেইগুলো বায়ুতে বেশি থাকার কারণে বিশ্ব উষ্ণায়নের যে প্রভাবটা সেটা আরও বাড়িয়ে দিচ্ছে। তাই বৃক্ষছেদন আর একটা মরুকরণের কারণ। কারণ গাছ যদি থাকে, মরুভূমির বালি উঠতে পারে না এক জায়গা থেকে অন্য জায়গায়, গাছে বাধা পেয়ে যায়। আর মরুভূমিতে কাছাকাছি যদি গাছ থাকে, সেই গাছ কি করে, মাটিকে অনেকটা চেপে ধরে রাখে, ঠিক আছে। আর 3 নম্বর কি, যথেচ্ছ পশুচারণ। মানুষ কি করে, নিজের খেয়াল খুশি মতো যে কোনো জায়গায় গরু, ছাগল, আরও অন্যান্য যে গৃহপালিত পশুগুলো আছে সেগুলো ছেড়ে দেয়। তারা তো জানে না কোন গাছটা খেতে হবে, তারা ছোট বড় সমস্ত গাছই খেয়ে নেয়, যার ফলে ভবিষ্যতে যে গাছটা বড় হওয়ার কথা ছিল সেটা আর হতে পারে না। তাই পশুচারণ করলে মাটি যেমন আলগা হয়ে যায়, ঘাস যদি খেয়ে নেয় মাটি তেমন আলগা হয়ে যাবে, আবার ছোট গাছ খেয়ে নিলে ভবিষ্যতে একটা বড় বৃক্ষ হওয়ার কথা ছিল সেই গাছটাও হবে না। তাই যথেচ্ছ পশুচারণও আমাদের বন্ধ করতে হবে, তবেই আমাদের কি হবে, মরু প্রসারণ কিছুটা কমবে। তাহলে মরু প্রসারণের প্রাকৃতিক কারণ বললাম কি, জলবায়ু পরিবর্তন, খরা বৃদ্ধি এবং ভূমিক্ষয় বৃদ্ধি। আর আর্থসামাজিক বা মনুষ্যসৃষ্ট কারণ কি কি বললাম, ত্রুটিপূর্ণ কৃষিকাজ, বৃক্ষছেদন এবং যথেচ্ছ পশুচারণ। এবার মরু প্রসারণের ফলাফল কী হবে, অর্থাৎ মরু প্রসারণ হলে আমাদের কি ক্ষতি হতে পারে। মরু প্রসারণ হলে মনে রাখবে যে পার্শ্ববর্তী অঞ্চলে যদি মরুভূমির যদি বালুরাশি উড়ে আসে, তাহলে উর্বর জমিতে পড়ে সেই জমির উর্বরতা নষ্ট করবে। 2 নম্বর কি, যে উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী আছে তাদের আর বাসযোগ্য যে জায়গাগুলো ছিল সেগুলো যদি মরুভূমি হয়ে যায়, তারা সেখানে বাঁচতে পারবে না, অর্থাৎ জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাবে। আর 3 নম্বর কি, যে মরুভূমি প্রসার হলে ভৌমজল যেটা আছে সেটা অনেকটা কমে যাবে, নিচের দিকে যাবে। আমরা যে জলটা মাটির নিচ থেকে তুলে খাই সেটাকে বলা হয় ভৌমজল। এরপরে আছে কি, যে অনেক মানুষ মরুভূমি প্রসার হলে মানুষ সেই জায়গা থেকে দূরে সরে যেতে বাধ্য হবে। অর্থাৎ মরুভূমির প্রসার ঘটলে মানুষের যে বসত বাড়ি ছিল সেইগুলো আর তারা সেখানে গড়ে তুলতে পারবে না, অর্থাৎ বসত বাড়ি ছেড়ে তাদের চলে যেতে হবে, কারণ মরুভূমিতে বাসযোগ্য নয়, মরুভূমিতে থাকা যায় না। তাই মরু প্রসারণের ফলাফল এই কটা কি কি হলো, যে উর্বর জমি নষ্ট হবে, তারপরে মানুষ বসত বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হবে, উদ্ভিদ প্রাণী মৃত্যু ঘটবে, জীববৈচিত্র্যের হ্রাস ঘটবে, ভৌমজলের সংকট ঘটবে। এই কটা হলো মরু প্রসারণের ফলাফল। এবার প্রশ্ন আসতে পারে যে মরুভূমি যে প্রসার হচ্ছে এটা কি প্রতিরোধের কোনো উপায়ই নেই, প্রতিরোধ কি করা যাবেই না কখনো? হ্যাঁ, অবশ্যই করা যাবে। যে কারণগুলো পড়লাম আমরা মানুষসৃষ্ট কারণ, সেই কারণগুলোকে যদি আমরা কিছুটা কমাতে পারি তাহলে মরু প্রসারণের যে প্রতিরোধ সেটা আমরা খুব ভালো রকমভাবে পারবো। এবার প্রতিরোধের উপায় যদি বলি, প্রথম প্রতিরোধের উপায় তোমাদের ঠিক করতে হবে যে মরুভূমির যে কাছাকাছি অঞ্চল আছে সেই জায়গাতে একটা শেল্টার বেল্ট দেওয়া। শেল্টার বেল্ট মানে বলতে চাইছি যে মরুভূমির যে বালিরাশি উড়ে যাচ্ছে সেই বালিরাশি যাতে উঠতে না পারে,
ঠিক আছে, তার জন্য সে বালিকে প্রতিরোধ করার জন্য গাছের সারি লাগাতে হবে বা বৃক্ষরোপণ করতে হবে, তাহলে মরুভূমির বালি সেই গাছকে অতিক্রম করে আর পার্শ্ববর্তী অঞ্চলে চলে আসবে না। তাই পৃথিবীর সবথেকে বড় মরুভূমি আমরা জানি যে সাহারা মরুভূমি। সেই সাহারা মরুভূমির দক্ষিণ প্রান্ত বরাবর বসতবাড়ি থাকার কারণে সেখানে 7,000 কিমি দীর্ঘ এবং 15 কিমি চওড়া গাছের প্রাচীর তৈরি করা হয়েছে, যাকে বলা হয় GGW বা গ্রেট গ্রিন ওয়াল, যার মাধ্যমে যে মরুভূমি প্রসার হচ্ছে দক্ষিণ প্রান্তে সাহারা মরুভূমি, সেটা অনেকটা কমানো গেছে। তারপর আমাদের যে রাজস্থানে থর মরুভূমি আছে, সেই মরুভূমি যাতে প্রসার না হয় তার জন্য ভারতের মরু গবেষণাগার আছে, মনে রাখবে CAZRI, সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট, এর সদর দপ্তর আছে কি যোধপুরে। মরু প্রসারণ, মরুভূমিকে কি করে আর বড় হতে না দেওয়া যায়, মরুভূমির কাছাকাছি অঞ্চলে কিভাবে কোন জিনিসটা করলে মরু প্রসারণ কমানো যায়, এই সংক্রান্ত বিভিন্ন ধরনের গবেষণা করার জন্য ভারতও একটা সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট বা মরু গবেষণাগার গড়ে তুলেছে রাজস্থানের যোধপুরে। ঠিক আছে, এইখানে গবেষণা কি করা হয়, মরু প্রসারণ কী করে রোধ করা যায়, মরু প্রসারণ রোধ করার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য যে মরুভূমি সংক্রান্ত বিষয়গুলো আছে সেইগুলো সম্পর্কে গবেষণা করা হয়। এবার এটা গেল যে মরুভূমির বালি প্রসার রোধ করা, বালি যাতে ছড়িয়ে না যেতে পারে। আর মনে রাখতে হবে যে ভূমিক্ষয় যাতে না হয়, ভূমিক্ষয় না করার জন্য মরুভূমির কাছাকাছি অঞ্চলে কি করতে হবে, যে কন্ট্যুর ফার্মিং, তারপর বায়ুরোধক দেয়াল তৈরি করতে হবে যাতে বায়ুর আঘাতে বালুরাশি উঠতে না পারে। ঠিক আছে, তৃণ গাছ অর্থাৎ ছোট বড় গুল্ম জাতীয় গাছ লাগাতে হবে। তারপর বাঁধ দিয়ে মরুভূমি বালিকে প্রতিরোধ করতে হবে। অর্থাৎ যাবতীয় কি বিষয়টা, যে মরুভূমির কাছাকাছি জায়গায় বিভিন্ন ধরনের গাছ লাগাতে হবে এবং চাষের যে পদ্ধতি আছে, প্রচুর পরিমাণে জলসেচ করা বা সেটা কম করতে হবে। অর্থাৎ মরুভূমির কাছাকাছি অঞ্চলে যে খরা সহ্যকারী যে ফসলগুলো আছে সেইগুলোই বেশি করে চাষ করতে হবে। তবে জলসেচ কম হবে আর জমি লবণাক্ত হবে না। এরপরে আছে কি, মরুভূমির কাছাকাছি অঞ্চলে যে তৃণভূমিগুলো আছে সেইগুলো পশুচারণের দ্বারা সেই তৃণভূমিগুলো নষ্ট করতে দিলে হবে না, অর্থাৎ পশুচারণ রোধ করতে হবে। ঠিক আছে, আর যেগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস মানে কি বোঝায়, যে প্রচুর পরিমাণে জলসেচ করা যাবে না, খরা প্রতিরোধী শস্য চাষ করতে হবে। ঠিক আছে, গর্ত খুঁড়ে জল সেচ করতে হবে। ঠিক আছে, চেক ড্যাম তৈরি করতে হবে যাতে বৃষ্টির জল সংরক্ষণ করা হয়, এই সমস্ত জিনিসগুলো করতে হবে। তারপর মাটির আর্দ্রতা যাতে বজায় রাখে, তাই ফসলের অবশিষ্টাংশ দিয়ে ঢেকে রাখতে হবে মাটি। তারপরে বৃষ্টিপাত যখন হবে তখনই চাষবাস করতে হবে। এই সমস্ত বিষয়গুলো যদি করা হয় তাহলে মরুভূমি যেটা আছে সেটা প্রসার রোধ অনেকটা করা যাবে। তাহলে মরুভূমি প্রসার রোধের উপায় কি বললাম, যে ভূমিক্ষয় রোধ করতে হবে, বালিয়াড়ি বা বালি যাতে ছড়িয়ে যেতে না পারে সামনের দিকে সেটা দেখতে হবে, পশুচারণ কম করতে হবে, আর বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ এবং চাষের ব্যবস্থা করলেই অনেকাংশে আমরা মরুভূমি প্রসার রোধ কমাতে পারবো। পৃথিবীর যদি মরুভূমি লক্ষ্য করো তুমি, যে রাজস্থানের থর মরুভূমি আমাদের জন্য আছে, যেখানে রাজস্থানের থর মরুভূমি এলাকা কোথায় কোথায় পড়ছে, কোন কোন রাজ্য পড়ছে রাজস্থানের থর মরুভূমিতে, অবশ্যই রাজস্থান পড়বে, গুজরাট পড়বে, হরিয়ানা পড়বে, মহারাষ্ট্র পড়বে। ঠিক আছে, আর পাঞ্জাব পড়বে। এই রাজ্য কটা ভীষণ রকমভাবে মরুকরণের সমস্যায় জর্জরিত হয়ে আছে। প্রায় ভারতের 25% ভূমি এই মরুকরণে গ্রাসে রয়েছে। ঠিক আছে, আর আফ্রিকার যে সাহারা মরুভূমি বললাম, প্রায় অনেক কটা দেশ, সেই দেশগুলোর মধ্যে কি কি আছে সাহারা মরুভূমির কাছাকাছি, লিবিয়া, মিশর, মরক্কো, আলজেরিয়া, টিউনিসিয়া, সুদান, মাউরিটানিয়া, মালি, সেনেগাল, নাইজার, প্রায় এই 11টা দেশ সাহারা মরু প্রান্তীয় এলাকা মরুগ্রাসে আক্রান্ত হয়েছে। অর্থাৎ যে দেশগুলোর নাম বললাম এবং ভারতের যে রাজ্যগুলোর নাম বললাম সেইগুলো মরুভূমির কাছাকাছি থাকায় এই জায়গাগুলো সব থেকে বেশি এই মরুকরণের সমস্যার দ্বারা প্রভাবিত হচ্ছে।
ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে মরুভূমি প্রসার কারণ প্রাকৃতিক, সামাজিক বা মনুষ্যসৃষ্ট কারণ, আর মরুভূমি কি করে প্রসারোধ করবে তার উপায়গুলো কি কি। তবে তোমাদের যে আমি বলেছি যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে, তাদের জন্য ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস আমি আমার ইউটিউবে করাবো। আজকে প্রথম অধ্যায় সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল এবং এর ভেতর থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো একদিন আলোচনা করব, এবং দ্বিতীয় অধ্যায় যে বায়ুমণ্ডল আছে সেটা খুব দ্রুত চালু করব। আর ইতিহাসে কিছুটা বাকি আছে, বাকিটা পূরণ হলেই প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে। এবার তোমাদের দ্রুততার সঙ্গে ক্লাসগুলো করাবো আমি, এবং ক্লাসগুলো করার সঙ্গে সঙ্গে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে সেইগুলো সম্পর্কেও আলোচনা করব। তবে আজকের জন্য এইটুকুই। ভালো থেকো। জয় হিন্দ।